তো বন্ধুরা, বাংলাদেশি হুজুররা ভারতকে শিক্ষা দিতে গত মাসে জাহাজ ভর্তি করে ভারতের পাঠানো 11,000 টন চাল ফেরত পাঠিয়ে দেয় এবং বাংলাদেশ দাবি করে যে ভারতীয় চালের গুণগত মান খুবই খারাপ ছিল, তাই আমরা ভারতের চাল নেব না। ব্যাস, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। এর পাল্টা এখন ভারত বাংলাদেশের এমন জায়গায় কষিয়ে লাথি মেরেছে যে গোটা বাংলাদেশের জনগণ রীতিমতো কোকিয়ে উঠেছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাটা কি? গ্যাস আর বিদ্যুতের সংকট, তাই তো? আর ভারত সেটাকেই নিশানা বানিয়েছে, যার আওতায় একদিকে ভারত সরকার বাংলাদেশকে শিক্ষা দিতে এবং ওদের বিদ্যুৎ সাপ্লাই আটকাতে নতুন আইন নিয়ে এসেছে, উল্টো দিকে ভারতের আদানি গ্রুপ, যারা সবচেয়ে বেশি পরিমাণ বাংলাদেশকে বিদ্যুৎ দেয়, তারা এমন ডিমান্ড রেখেছে যাতে প্রতি মাসে বাংলাদেশের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। আর যদি বাংলাদেশ ভারতের কথা না মানে তাহলে এর পরিণতি এতটাই ভয়ঙ্কর হবে যা কেউ কল্পনাও করতে পারেনি। কিভাবে? ওয়েল, এটা বোঝার জন্য আপনাদের কিছু রিপোর্ট দেখায়, যেটা বাংলাদেশের মিডিয়া বলছে। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি ভয়ঙ্কর খেলা চলছে এই মুহূর্তে। এটা 3 দিন আগের খবর, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশে পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ওদের অ্যাগ্রিকালচার যা কিছু ছিল সবটাই ভয়ঙ্কর গ্যাস আর বিদ্যুতের সংকটে দিশেহারা হয়ে পড়েছে। এমনকি বাংলাদেশিদের জানের প্রিয় চ্যানেল বিবিসি, তারা রিপোর্ট করছে যে এই সংকটের ফলে দেশটার একের পর এক পোশাক কারখানাগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন পরিস্থিতি বেগতিক দেখে ওদের যে গার্মেন্টস রপ্তানি সংস্থা রয়েছে, তারা কি করে? তড়িঘড়ি একটা সংবাদ সম্মেলন করে, যেখানে দাবি করা হয় যে এই ক্রাইসিসের চক্করে দেশের 300টা, ভালোভাবে শুনবেন, 300টা কারখানা একসাথে বন্ধ হয়ে গেছে, যার ফলে কেবলমাত্র 1 সপ্তাহে ওদের $2 মিলিয়ন ক্ষতি হয়েছে। ব্যাস, এটাকেই হাতিয়ার বানিয়ে ফায়দা লুটছে কে? ভারত। হ্যাঁ, ভারতই ফায়দা লুটছে। কারণ এই সম্মেলনে বাংলাদেশি বিকেএমের দাবি অনুযায়ী যেহেতু ওদের কারখানা বন্ধ হয়ে গেছে, কিন্তু বিদেশি কাস্টমারের তো পণ্য লাগবে, তাই বিদেশি কাস্টমাররা এই সমস্ত অর্ডার বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মানে ভারতের দিকে শিফট করছে। এছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া এগুলো তো আছে। ফলে এখন বাংলাদেশের জন্য মুশকিল হল, ওরা যত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ততই কিন্তু সংকট বাড়ছে এবং একের পর এক সমস্ত কারখানা বন্ধ করে তার দাম চুকাতে হচ্ছে। উদাহরণ হিসেবে গতকালেরই খবর, যেখানে ময়মনসিংহ নামক জেলাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 কারখানা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ এখানে কাজ করা 1,000-এর বেশি কর্মী রাতারাতি কাজ হারিয়ে এখন পথে বসেছে। এছাড়াও ওখানে আশেপাশের অনেক কারখানাতে এখন তো ছুটি ঘোষণা করে দিয়েছে। কারণ বাংলা ট্রিবিউনের খবর অনুযায়ী গ্যাসের সংকট এমনভাবে বেড়ে গেছে যে ভালুকা এলাকায় 20টার মতন কারখানা ছিল। তো সেখানে কর্মীরা যখন কাজে যায় তাদেরকে কোম্পানির মালিক দুপুর 12টার মধ্যেই ফেরত পাঠিয়ে দেয় এবং অনির্দিষ্টকালের জন্য এই 20টা কারখানা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ফলে এই মুহূর্তে বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী এমন পরিস্থিতিতে বাংলাদেশে এই যে শ্রমজীবী মানুষ যারা এই সেক্টরে মারাত্মকভাবে নির্ভর করে, তারা তো রেগে আগুন। কারণ একে তো বাড়িতে বিদ্যুৎ নেই, তার উপর কাজ থেকেও লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে। ফলে ওরা করবেটা কি? আর এখানেই বাংলাদেশের বর্তমান সরকার ভয়ঙ্করভাবে ফেঁসে রয়েছে। আমি আগেও বলেছিলাম, মোহাম্মদ ইউনিস কী ফাঁদ পেতে গেছে তা বাংলাদেশের জনগণ এখন বুঝবে না, বরং নতুন সরকার এলে সেটা ধীরে ধীরে টের পাবে। আর দেখুন, এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। গতকাল বাংলাদেশের সিডিপি আরও একটা প্রেস কনফারেন্স করে, যেখানে এমন এক তথ্য দেয় যা কিন্তু বিএনপি সরকারের মাথায় হাত ফেলে দিয়েছে। ওদের দাবি অনুযায়ী কেবলমাত্র গত 8 মাস এই সরকার ক্ষমতায় আসতে না আসতেই 95টা বড় কারখানা বন্ধ হয়ে গেছে এবং এখানে কাজ করা প্রায় 62,000 মানুষ কাজ হারিয়ে পথের ভিখারি হয়েছে। 62,000 মানুষ, ভাবতে পারছেন কী পরিমাণ বাংলাদেশের ভেতর এখন কিয়স তৈরি হয়েছে? আর যারা এইভাবে কাজ হারাচ্ছে, আপনাদের কি মনে হয় এরা ভারত বিরোধিতার সেই পুরনো নাটক দেখে চুপচাপ বসে থাকবে?
না, পেটে ভাত না থাকলে ভারত বিরোধিতা জানলা দিয়ে পালাবে। এবং এই ভাতের লড়াই কি ভয়ঙ্কর হতে পারে তা কেউ কল্পনাও করতে পারছে না। কারণ এমন তো নয় যে শুধুমাত্র সাধারণ কর্মীরা কাজ হারাচ্ছে, ওভারঅল বাংলাদেশের ভিত নড়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ মিডিয়ারই খবর অনুযায়ী যেহেতু গ্যাস সংকটে সমস্ত কারখানা বন্ধ, তো ওখানে কোটি কোটি টাকার তৈরি পোশাক এখন তো নষ্ট হচ্ছে। আপনাদের একটা ডেটা দিই, কেবলমাত্র গত 1 মাসে মধ্যবর্তী নামক জায়গায় বাংলাদেশের কিছু কারখানায় প্রায় 100 কোটি টাকার বেশি কাপড় পচে নষ্ট হচ্ছে। সেম অবস্থা ওদিকে নরসিংদী এবং বাকি এলাকায়। ফলে স্বাভাবিকভাবে কর্মীরা কাজ হারাচ্ছে এবং শিল্পপতিরাও একই সাথে ক্ষতির মুখে পড়ছে। এখন এই দুপক্ষ মিলে বাংলাদেশ সরকারের ওপর চড়াও হয়েছে এবং সরকারের কাছে ডিমান্ড করছে এই সমস্যা মেটাতে। কিন্তু এখানেই সবচেয়ে বড় একটা টুইস্ট রয়েছে। এটাকে নিয়ে বাংলাদেশের বর্তমান যে অর্থমন্ত্রী রয়েছে আমির খসরু, কি নাম সত্যি, যাই হোক, তো এই ব্যক্তি বলছে আমরা কয়েক মাসে দেশের এত বড় জ্বালানি সংকট মেটাতে পারবো না। কেন? কারণ হলো এই গোটা গ্যাস আর বিদ্যুতের ক্রাইসিসের নিয়ন্ত্রণ বর্তমান সরকারের হাতেই নেই। অর্থাৎ ইনডাইরেক্টলি যেটা আমি বলেছিলাম সেটাই বাংলাদেশের সরকার বলতে চাইছে, ওরা কিচ্ছু করতে পারবে না। এইসবের নিয়ন্ত্রণ হচ্ছে অন্য জায়গা থেকে। কারণ দুটো দেশ এই মুহূর্তে বাংলাদেশে নিজেদের মধ্যে লড়ছে, তো সিদ্ধান্ত তারা নিচ্ছে এবং এই সরকার শুধুমাত্র পাপেট। ফলে এর খেসারত বাংলাদেশের জনগণকে দিতেই হবে। এখন প্রশ্ন হলো যে তাহলে বাংলাদেশের এই সমস্যা কবে মিটবে? তো বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের অর্থমন্ত্রী নিজে বলেছেন এই সমস্যা মেটাতে অন্তত 2 বছর লাগবে। মানে 2028 সালের পর গিয়ে ওরা বাংলাদেশের বিদ্যুৎ আর গ্যাসের প্রয়োজন মেটাতে পারবে। অর্থাৎ সহজ ভাষায় বাংলাদেশের সরকার এখানে পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে। এখন আপনারা নিজেরাই ভাবুন, এতক্ষণ ধরে আপনাদের যত তথ্য দিলাম সেগুলো তো গত 1 মাসে, কিন্তু বাংলাদেশের সরকার বলছে যে এই ক্রাইসিস আরও 2 বছর চলবে। ফলে নিঃসন্দেহে এটা বলাই যায় যে বাংলাদেশ এই 2 বছর সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাবে এবং ওদের ইকোনমি তো সোমালিয়ার চেয়েও খারাপ অবস্থায় পৌঁছে যাবে। কেননা গ্যাস আর বিদ্যুৎ ছাড়া কোনো ফ্যাক্টরি চলবে না, আর ফ্যাক্টরি না চললে রপ্তানি হবে না, দেশের ইকোনমি ধ্বংস হয়ে যাবে এবং গোটা দেশে তো গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হবে। কেননা সমস্যা এখানে শুধুমাত্র একটা গার্মেন্টস সেক্টরে সীমাবদ্ধ নয়। গতকালই বাংলাদেশের যে ওষুধ তৈরির সমিতি আছে তারাও প্রেস কনফারেন্স করে এবং ওরা দাবি করে ওদের দেশীয় ওষুধ তৈরির খরচ লাগাতার বাড়ছে। কারণ আগে যেখানে ওদের বিদ্যুতের জন্য প্রতি ইউনিটে 15 টাকা খরচ হতো, সেটার জন্য এখন 42 টাকা খরচ করতে হচ্ছে। এর ফলে ওভারঅল ওরা ওষুধের দাম মারাত্মক বাড়িয়ে দেবে। আর এমনটা করলে এর থেকে ফায়দা লুটবে কে? এগেন ভারত। কিভাবে? তো এই মুহূর্তে গ্লোবালি ফার্মা কিং বলা হয় ভারতকে, কারণ আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় ওষুধ তৈরির ক্ষমতা আছে, তাও কম দামে। এখন যদি বাংলাদেশের নিজস্ব এই মেডিসিন দ্বিগুণ দামি হয়ে যায়, তার ওপর উৎপাদন ক্ষমতাও কমে যায়, তাহলে এর তো কালোবাজারি শুরু হয়ে যাবে, এতে দাম হুড়হুড়িয়ে বাড়বে। এখন ওষুধ এমন একটা জিনিস যা আপনাকে কিনতেই হবে, নাহলে তো মানুষই বাঁচবে না। এর ফলে বাধ্যতামূলক বাংলাদেশকে ভারতের পায়ে ঝুঁকতেই হবে এবং ভারতীয় মেডিসিনে আমদানি করতে হবে। আর এমনটা করলে বাংলাদেশের যে দেশি ওষুধ তৈরির কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে এবং ভারতীয় কোম্পানি বাংলাদেশের এই পুরো বাজার দখল করে নেবে। আর ওদের সরকার যদি ভারতীয় ওষুধ আসতে না দেয় তখন তো ওদের জনগণই খেপে যাবে, হাসপাতালে কেওয়াস তৈরি হবে। ফলে বাংলাদেশ এখানেও ফেসে গেছে। যদি ওদের এই দেশি মেডিসিন শিল্প একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে একে দাঁড় করানো অসম্ভব ব্যাপার হয়ে উঠবে এবং এর ফলে বাংলাদেশিরা সারা জীবন ভারতের ওপর আরও নির্ভর হয়ে পড়বে। এখন প্রশ্ন হলো যে এর থেকে বাঁচার রাস্তা কী? তো একমাত্র রাস্তা অতিরিক্ত ডিজেল আর বিদ্যুৎ আমদানি করা। এখন এটা হবে কোথা থেকে? এর একমাত্র রাস্তা হলো ভারত। কিন্তু বাংলাদেশের সরকার ভারতের সফর বাতিল করে ভারতের চাল ফেরত দিয়ে
ভারতের সাথে সম্পর্ক যে লেভেলের নিচে নামিয়েছে, তারপর ভারত সাহায্য করা তো দূর, উল্টে আরও বাংলাদেশের পেছনে লাথি মারছে। উদাহরণ হিসেবে এই ক্রাইসিস থেকে বাঁচতে বাংলাদেশের সরকার যেই ভারতের কাছে সাহায্য চায়, ইমিডিয়েটলি ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে অতিরিক্ত বিদ্যুতের চার্জ বসিয়ে দিয়েছে, যার আওতায় বাংলাদেশের মিডিয়ার দাবি অনুযায়ী ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে হলে এখন বাংলাদেশকে নতুন করে চার্জ দিতে হবে। যদিও এই চার্জ খুব বেশি নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখলে এটা কিন্তু দুভাবে বাংলাদেশকে বিপাকে ফেলেছে। প্রথমত, খবর অনুযায়ী ভারত সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর জন্য এর মেইনটেনেন্স চার্জ হিসেবে অর্ধেক পয়সা চার্জ নেবে, যেটা শুনতে কম লাগলে এর জন্য বাংলাদেশকে বছরে কম করেও অতিরিক্ত 5 থেকে 7 কোটি টাকা গুনতে হবে। আর দ্বিতীয় সমস্যা হল, যেহেতু হঠাৎ এই নিয়ম আনা হল, এখন এটাকে নিয়েই বাংলাদেশের সাথে আরও নেগোসিয়েশন হবে, আর তার চক্করে বিদ্যুৎ রপ্তানিতে আরও সমস্যা তৈরি হবে। ফলে এমনিতেই বিদ্যুতের ক্রাইসিস, তার ওপর ভারত থেকে আমদানিতে সমস্যা হলে পরিস্থিতি তো আরও খারাপ হবে। আর হ্যাঁ, এটা কিন্তু আদানি যে বিদ্যুৎ দেয় বাংলাদেশকে তার জন্য প্রযোজ্য নয়, বরং অন্যান্য যে সমস্ত ভারতীয় কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ পাঠায়, যেমন দামোদর ভ্যালি কর্পোরেশন বা ত্রিপুরা ইলেকট্রিসিটি, এই রকম 5টা কোম্পানি থেকে যে 1160 মেগাওয়াট ভারতীয় ইলেকট্রিসিটি বাংলাদেশে যেত, তার ওপরে এই নতুন চার্জকে যোগ করা হল। উল্টো দিকে আদানি তো আরও বড় দান মেরেছে, কারণ বাংলাদেশ মেন যে বিদ্যুৎ পায় ভারত থেকে সেটা আদানির। তো ওরাই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং সাফ জানিয়ে দিয়েছে, যদি বাংলাদেশ আমাদের শর্ত না মানে তাহলে আমরা বিদ্যুৎ কেটে দেব। এখন স্বাভাবিকভাবে এমন ক্রাইসিসের মাঝে এই সমস্ত শুনে তো বাংলাদেশের ঘুম হারাম হয়ে গেছে। কেন? তো আদানিকে নিয়ে সমস্যা হলো, ইউনিস আমল থেকেই ওরা আদানির পেমেন্ট আটকে দিচ্ছিল এবং এমনও দাবি করেছিল যে আদানির বিদ্যুৎ আমাদের তো লাগবেই না। তো পাল্টা এখন আদানি বাংলাদেশকে বকেয়া টাকা ফেরত না দিলে বিদ্যুৎ দিতে চাইছেন এবং তার সাথে একটা পুরনো শর্তকে ব্যবহার করছে বাংলাদেশকে শিক্ষা দিতে। কারণ বাংলাদেশের সরকার বেসিক্যালি ইচ্ছাকৃতভাবে আদানির টাকা আটকে রেখে ভারতের সাথে খেলতে চেয়েছিল, কিন্তু মূর্খ লোকজন হলে যা হয়, ওরা দুই দেশের মধ্যে ঘটা এই কন্ট্রাক্টকে ঠিকমতো পড়েইনি। ভারত জানত আজ না হোক কাল বাংলাদেশিরা ধোঁকা দেবে, তাই আগে ভাগেই এই চুক্তিতে একটা ক্লজ ছিল যে যদি বাংলাদেশ বিদ্যুতের বিল বকেয়া রাখে তাহলে আদানি চাইলে তার ওপর পেনাল্টি নিতে পারে। আর এই পেনাল্টি কতটা হবে? তো বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট বলছে এখানে কন্ট্রাক্ট অনুযায়ী বকেয়া বিলের ওপর প্রতি মাসে 1.25% অতিরিক্ত পেনাল্টি দিতে হবে, যেটা কিন্তু হিউজ। এত বছর ভারত বা আদানি এই ক্লজ ব্যবহার করেনি, কিন্তু বাংলাদেশের ছ্যাঁচড়ামির জবাব দিতে এটা এখন করা হচ্ছে। ফলে এই মুহূর্তে বাংলাদেশের কাছে আদানি $500 মিলিয়ন বকেয়া পায় এবং প্রতি মাসে তো আরও 90 থেকে 100 মিলিয়নের বিদ্যুৎ খরচ করছে বাংলাদেশ। ফলে যদি আমি 1% হিসাবেও দেখি তাহলে প্রতি মাসে বাংলাদেশকে আরও $6 মিলিয়ন পেনাল্টি দিতে হবে, যা বছরে $75 মিলিয়ন পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশের মতন ধুঁকতে থাকা ইকোনমির জন্য ভয়ঙ্কর লসে। অর্থাৎ ভারত সরকার এবং আদানি দুজনে সুযোগ বুঝিয়ে বাংলাদেশকে পাল্টা এমন লাথি মেরেছে যে ওরা দিশেহারা হয়ে পড়েছে। এখন মুশকিল হচ্ছে বাংলাদেশের এমনই হতভাগা অবস্থা যে ওরা কোনোভাবে ভারতের সাথে পেরে উঠছে না, উল্টে যত ভারতকে চোখ রাঙাচ্ছে ততই মরছে। উদাহরণ হিসেবে একটু আগেই বললাম না যে ওরা ভারতকে শিক্ষা দিতে এ মাসে 11,000 টনের চাল ফেরত পাঠিয়ে দিয়েছিল, যাকে নিয়ে তো ওদের জনগণ খুব লাফাচ্ছিল যে আমাদের ভারতের চাল লাগবে না, আমরা ভারতকে মোক্ষম জবাব দিয়েছি। আর এর কারণ কী ছিল? এর কারণ ছিল 2 সপ্তাহ আগের এই খবরটা, যেখানে বলা হচ্ছিল বাংলাদেশের কাছে রেকর্ড মাত্রায় চাল মজুদ রয়েছে, যেগুলো ইউনিস সরকার ভারত থেকে আমদানি করেছিল। ফলে চালের দাম বাড়েনি, তাই ওরা কী করে, এই সুযোগে ভারতের চাল ফেরত পাঠিয়ে একটু ক্ষমতার জাহির করছিল। কিন্তু ওদের এই সুখও বেশি দিন টিকল না। বাংলাদেশের মিডিয়ার খবর অনুযায়ী
চাল মজুদ থাকলেও দেশে যে সিন্ডিকেট আছে ওদের কারসাজির চক্করে এগেন চালের দাম বাড়তে শুরু করেছে। এবং 3 দিন আগেই বাংলাদেশের নিউজ 24-এর দাবি অনুযায়ী দেশে চালের দাম তো হুড়হুড়িয়ে বাড়ছে। গত এক সপ্তাহে পাইকারি বাজারে 50 কেজির বস্তায় চালের দাম 50 থেকে 60 টাকা বেড়েছে। ফলে খুচরো বাজারেও চালের দাম বাড়া শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের পুরো দানটায় এখানে উল্টে গেল। ভারতের চাল ফেরত পাঠানোর চক্করে এখন 6 থেকে 7 কোটি টাকা করে বিদ্যুতের অতিরিক্ত বিল দিতে হবে। আদানি তো মাসে $6 মিলিয়ন এবং বছরে পুরো বকেয়াতে প্রায় 900 কোটি টাকার পেনাল্টি চাইছে। উপরন্তু যে চালের দামে ভারতের চাল বাংলাদেশিরা ফেরত পাঠিয়েছিল তার দামও তো বাড়ছে। এবং এগেন এই দাম ঠেকাতে আবার ভারতের পায়ে ধরে চাল আমদানি করতেই হবে। আর শুধু তাই না, বাংলাদেশের জন্য মুশকিল হচ্ছে। বিষয়টা শুধুমাত্র চালেই সীমাবদ্ধ নয়। আরেকটা খবর দেখুন, বিদ্যুৎ না থাকায় বাংলাদেশে যারা মাছ চাষ করে তাদের কোটি কোটি টাকার মাছ মারা পড়েছে। গতকাল তো কেবলমাত্র একটা খামারে 15 কোটি টাকার মাছ মারা গেছে। এরই মাঝে মনে হয় প্রকৃতিও বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। কারণ খামারের মাছ তো মরছে কারণ কারেন্ট নেই, উপরন্তু নদীতে যে ইলিশ ধরবে তারও খোঁজ নেই। কারণ বেশ কিছু জায়গায় বাংলাদেশের নদীতে মাছই পাওয়া যাচ্ছে না। ফলে সব মিলিয়ে দেখলে দেশে মাছের দাম এতটাই মারাত্মক হারে বাড়ছে যে একদিকে মাছ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে, উল্টো দিকে সাধারণ মানুষ এটা তো কিনতেই পারছে না। তাই মাছ না পেয়ে এখন ওরা যাচ্ছে ডিম কিনতে। কিন্তু মুশকিল হলো, যেহেতু আচমকায় মাছ না পাওয়ায় ডিমের ডিমান্ড বাড়ছে, এর ফলে ডিমেরও কমতি দেখা গেছে এবং এর দামও বেড়ে গেছে। ফলে বেচারারা খাবে কি? আর বন্ধুরা, এগুলো তো কিছুই না। ওভারঅল বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণে ওদের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সেটাও বেড়ে চলেছে। ফলে ঘুরে ফিরে সেই ভারতের পায়ে ধরতে হবে। কারণ একে তো গরমে কারেন্ট নেই, ফ্যাক্টরিতে কাজ নেই, এখন যদি পেটে দেওয়ার জন্য ভাতও কিনতে না পারে তাহলে তো ওদের সরকারের খবর আছে। এবং রিপোর্ট বলছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ মারাত্মক ক্ষেপে রয়েছে বর্তমান সরকারের ওপর। ফলে ওভারঅল যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে গ্রাউন্ড রেডি। এমন অবস্থায় যদি এই ইস্যুতে শেখ হাসিনার এন্ট্রি করায় ভারত, তখন কি হবে? আওয়ামী লীগ সমর্থকদের বাদ দিন, যারা এই সরকারের চক্করে খেতে পাচ্ছে না, কাজ হারিয়ে ভিখারি হয়েছে, তারাও কিন্তু ধীরে ধীরে হাসিনার সমর্থনেই নামবে। কারণ হাসিনার আমলে আর যাই হোক এই রকম ভয়ঙ্কর অবস্থা ছিল না। এবং খুব সম্ভবত যদি এগেন হাসিনা ফেরে, উনি ইমিডিয়েটলি ভারত থেকে সমস্ত কিছু আমদানি শুরু করবে, সমস্ত পুরনো চুক্তি শুরু করবে, এতে ক্রাইসিস কমে যায়। আর কোথাও না কোথাও এর ফলে যদি আওয়ামী লীগের সমর্থনে জনগণ রাস্তায় নামে, তখন জামাত আর বাকিরা তো ভয়ে দাঙ্গা শুরু করে দেবে। এবং এই দুয়ের লড়াইয়ে রীতিমতো গৃহযুদ্ধ হবে বললে ভুল হবে না। কারণ এটা মানতেই হবে, যদি হাসিনা ফেরে তাহলে জুলাই আন্দোলনের বদলা তো নেবেই। তাই এখন প্রশ্নটা বাঁচা মরা। বিএনপি থাকলে জনগণ মরবে, আর আওয়ামী লীগ আসলে বিরোধীরা মরবে। তো খেলা জমে উঠেছে। দেখা যাক আরেকটা জুলাই আন্দোলন হয় কি না এই ডিসেম্বরে। আর এই কারণে হয়তো শেখ হাসিনা একটু দেরি করে ফিরতে চাইছে, যাতে জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষেপে থাকে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।